মনসামঙ্গল কাব্যধারায় রাঢ়বঙ্গের কবি তথা পশ্চিমবঙ্গের কবি হলেন বিপ্রদাস পিপলাই, যার কাব্যে মনসা দেবীর সম্পূর্ণ কাহিনী পাওয়া যায়। অন্যান্য কবিদের কাব্যে যেখানে কোনো না কোনো কাহিনী মোটেই নেই বা অল্প বিস্তর আছে, সেখানে বিপ্রদাস পিপলাই ব্যতিক্রমী। তার কাব্যের আখ্যান দ্বারা বেশ সরল, তার কাব্যের ভাষা সাবলীল, এমনকি চরিত্র চিত্রণেও তিনি সংযম ও পরিচ্ছন্ন রুচির পরিচয় দিয়েছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি বিপ্রদাস পিপলাই ও তার কাব্য সম্পর্কে। দেখো, বিপ্রদাস পিপলাই ও তার কাব্য সম্পর্কের আলোচনাটিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে রাখবো কবি পরিচয় এবং পরবর্তীতে আলোচনা করব তার কাব্য পরিচয় অর্থাৎ মনসা বিজয় কাব্য সম্পর্কে। চলো তাহলে আলোচনা দেখে নিই। আমরা প্রথমে আলোচনা করব কবি পরিচয় নিয়ে। দেখো, মনসামঙ্গল কাব্যধারার রাঢ়বঙ্গের কবি বিপ্রদাস পিপলাই পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন কবিও তিনি, আর তাকে মনে করা হয় তিনি বিজয়গুপ্তের সমসাময়িক একজন কবি। এবার দেখব পরিচয় প্রকাশ। এই যে বিপ্রদাস পিপলাই সম্পর্কে পরিচয় কে প্রকাশ করেছিল? 1897 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বিপ্রদাসের কাব্যের দুখানি খণ্ডিত পুঁথি অবলম্বনে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ ভার্নাকুলার ম্যানুস্ক্রিপ্টস এ প্রথম কবি পরিচয় এবং কাব্য সম্পর্কে চৎকিঞ্চিত আলোচনা করেছিলেন বা অল্প আলোচনা করেছিলেন বা আলোকপাত করেছিলেন বলতে পারি। এরপরে দেখব আত্মপরিচয়। প্রথম পালার 4 নং কবিতায় বিপ্রদাস পিপলাইয়ের আত্মপরিচয় পাওয়া যায়। কেমন? মুকুন্দ পণ্ডিত সুত বিপ্রদাস নাম। ভালো করে লক্ষ্য করো, মুকুন্দ পণ্ডিত সুত বিপ্রদাস নাম, চিরকাল বসতি বাদুরা বটগ্রাম। জানা যায় 24 পরগনা জেলার নাদুরটা বটগ্রামে, মতান্তরে বাদুরটা, বিপ্রদাস পিপলাই জন্মগ্রহণ করেছিলেন। আর তার পিতা ছিলেন মুকুন্দ পণ্ডিত, তার কাব্যের নাম ছিল মনসা বিজয়। তাহলে এই যে কবি পরিচয় অংশে বিপ্রদাস পিপলাই সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেলাম, কবি পরিচয় অংশে এটুকুই যথেষ্ট। এর বাইরে বিস্তারিত পড়ার জন্য হাতের কাছে যে বইটা থাকবে সেটা তোমরা দেখতেই পারো। এবার আমরা মূলত বিপ্রদাস পিপলাইয়ের কাব্য সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা আগেই পড়লাম কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। এই কাব্যটা আরো কয়েকটি নামে পরিচিত। কি কি বলতো? যেমন মনসামঙ্গল, মনসা চরিত, পদ্মা মঙ্গল, এই নামগুলিও কিন্তু তার কাব্যের নাম হিসাবে মনে করা হয়। আচ্ছা, এবার দেখব পুঁথি আবিষ্কার। বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের 4টে পুঁথি আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, কোন 4টে পুঁথি বলতো? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত 2টি খণ্ডিত পুঁথি, মানে তিনি 2টো খণ্ডিত পুঁথি আবিষ্কার করেছিলেন। বর্ধমান সাহিত্য সভায় রক্ষিত একটি পুঁথির নকল, আর বিশ্বভারতী পুঁথিশালায় রক্ষিত একটি পুঁথি। আপাত অর্থে বর্তমান সময়কাল পর্যন্ত মোটামুটি বিপ্রদাস পিপলাইয়ের 4টে পুঁথি আবিষ্কৃত হয়েছে। এবার আমরা দেখে নেব যে এই পুঁথির সংখ্যা কত। যেহেতু 4টে আবিষ্কৃত হয়েছে, তাহলে আমরা বলবো আবিষ্কৃত পুঁথির সংখ্যা 4টে। এবার দেখব এই পুঁথি যখন ঘাঁটছি তখন আমরা তার কাব্য রচনা সম্পর্কে জানতে পারবো। আর প্রথমে যেটা আসে, মঙ্গল কাব্যের একটা প্রচলিত ধারা বলতে পারো স্বপ্নাদেশের উল্লেখ। এতেও তার ব্যতিক্রম নেই। কি আছে না, বৈশাখ মাসের শুক্লা দশমী তিথিতে দেবী মনসা কবির শিয়রে বসে কাব্য রচনায় আদেশ দেন। একটা শ্লোক আমরা পড়লে বুঝতে পারবো। তার নিচে যে শ্লোকটা রয়েছে, শুক্লা দশমী তিথি বৈশাখ মাসে শিয়রে বসিয়া পদ্মা কইলা উপদেশে, পাঁচালী রচিতে পদ্মা করিলা আদেশ, সেই সে ভরসা আর না জানি বিশেষ। তাহলে শুক্লা দশমী তিথি বৈশাখ মাসে, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লা দশমী তিথিতে পদ্মা মনসার উপদেশে পাঁচালী অর্থাৎ মনসামঙ্গল গান তিনি রচনা করলেন। এর চেয়ে বেশি তিনি কিছু জানেন না। তাহলে দেখো, কাব্য নাম, কাব্যের অন্যান্য নাম, পুঁথি আবিষ্কার এবং পুঁথির সংখ্যা কত এবং কাব্য রচনার কারণটা কি আমরা জেনে নিলাম। এরপরে আমরা দেখব কাব্যের রচনাকাল। দেখো, কাব্যের রচনাকাল মোটামুটি ধরে নেওয়া হয় 1495 খ্রিস্টাব্দ, অর্থাৎ পঞ্চদশ শতকের শেষের দিকে। রচনাকাল কপক একটা শ্লোক আছে, সিন্ধু ইন্দু বেদময়ী সব পরিমাণ, নিপতি হুসেন সাহা গৌড়ের প্রধান,
নৃপতি হুসেন সাহা গৌড়ের প্রধান। দেখো সাহা আছে, কোনো কোনো বইতে আবার শাহ করা আছে, আমরা সাহাটাকে এখানে প্রাধান্য দিলাম। কেমন? সিন্ধু মানে 7, তাই না? ইন্দু মানে 1, বেদ মানে 4, মহি মানে 1। তাহলে অর্থাৎ সব দেখো 71, 41, তাই না? আমরা জানি অঙ্কুশ বামাগতি মানে উল্টো দিক থেকে গণনা করো, 1417। এবার 1417 সাথে যদি আমরা খ্রিস্টাব্দ করি, 78 যোগ করি, তাহলে পাবো 1495 খ্রিস্টাব্দ। মনে করা হয় 1495 খ্রিস্টাব্দই হলো বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যের রচনাকাল। আচ্ছা, এরপর গ্রন্থ পরিকল্পনা, মানে কিভাবে তিনি গ্রন্থটিকে রচনা করতে চেয়েছিলেন, কবি অবশ্য সে কথা নিজেই জানিয়েছেন। কেমন বলতো? বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যে অর্থাৎ মনসা বিজয় কাব্যের প্রথম পরিকল্পনা সম্পর্কে নিজে জানিয়েছেন। কি জানিয়েছেন? সংক্ষেপে পদ্মার ব্রত, কহিলা মঙ্গল গীত, বিস্তরে কহিব সপ্তনিশি। অর্থাৎ 7 রাত্রের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করবে, মানে 7টা নিশির মধ্যে খুব সংক্ষেপে বর্ণনা করবে। অনেকে আবার এই যে সপ্তনিশি, এই অনুযায়ী অনেকে বলেন নাকি তার কাব্যের পালা সংখ্যা 7, যদিও কিন্তু এমনটি নয়। আচ্ছা, এবার দেখি তাহলে পালা সংখ্যা কত। দেখো পালার সংখ্যা 9টি, তবে এ নিয়ে মতান্তর রয়েছে। বলা হয় 13টি পালা। 7টি পালায় কাব্য রচনার কথা বলা হলেও বা বর্ণিত হলেও ওই যে সপ্তনিশি, অনেকে মনে করেন যে 7টা পালার কথা বলছেন, কিন্তু তার বৃহত্তর পুঁথিতে 9টা পালা পাওয়া গেছে। যেখানে 9ম পালাটি পাওয়া গেছে সেখানে পুঁথিটা খণ্ডিত হয়েছে। তবে এই পালার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। আমি আগেই বললাম, এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত সংস্করণে কাব্যটিতে বর্তমানে 13টি পালা দেখা যায়। তাহলে এবার বলো 9টা করব না 13টা করব? আমি বলবো 13টাকেই প্রাধান্য দাও, কারণ এশিয়াটিক সোসাইটি থেকে যে কাব্যটা প্রকাশিত হয়েছে সেখানে 13টি পালা রয়েছে। মনে করা হয় গায়েনের প্রক্ষেপের কারণে 7টি পালা ভেঙে 13টি পালা বিস্তার লাভ করেছে। বিপ্রদাস পিপ্লাই অবশ্য দ্বাদশ পালার নাম দিয়েছেন জাগরণ পালা। বুঝতে পারলে? তাহলে দ্বাদশ পালার নাম হচ্ছে জাগরণ পালা। তাহলে দ্বাদশ পালার নাম যদি জাগরণ পালা হয়, তোমরা জানো সুকুমার সেনও বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা মঙ্গল কাব্য একটা সংস্করণ প্রকাশ করেছেন। তাহলে মোটামুটি দেখো আমরা পালা পরিচয়টা এখানে দেখে নিলাম। এরপরে আমরা দেখব কি এই কাব্যের চরিত্রগুলো সম্পর্কে। দেখো দেবদেবী চরিত্রের মধ্যে শিব, মনসা, চণ্ডী, নেতা বা নেত্য এগুলো তো রয়েছেই। আর মানব চরিত্র যদি বলো তাহলে চাঁদ সদাগর, সনকা, বেহুলা, লক্ষিন্দর, তারপরে দেখো শঙ্ক, ধন্বন্তরী, হাসান হুসেন, জালু মালু, ধনামনা, এগুলো সব চরিত্র। অ্যাকচুয়ালি চাঁদ সদাগর, সনকা, বেহুলা এগুলো সব তো অভিশপ্ত হয়ে মর্ত পৃথিবীতে জন্ম নিয়েছে, তাই না? এগুলো সব অনেকেই কিন্তু আবার স্বর্গের দেবদেবী। যাই হোক, তাহলে আমরা দেখো চরিত্রগুলো মোটামুটি জেনে নিলাম। এবার আমাদের কি দেখতে হবে? এবার দেখতে হবে এই পুঁথির লিপিকর কারা ছিলেন। এই যে আমরা বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যের পুঁথি পাচ্ছি, এই পুঁথিগুলো লিপিকর কারা ছিলেন? যেমন নবীনচন্দ্র চক্রবর্তী, জয়দেব নন্দী, সুধীর কুমার মুখোপাধ্যায়, এইগুলোর নাম পাওয়া যায়। আরও অনেকের নাম পাওয়া যায়। মোটামুটি সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে নবীনচন্দ্র চক্রবর্তী এবং জয়দেব নন্দী, এই দুটো নাম কিন্তু সবচেয়ে বিখ্যাত। এরপরে দেখব পুঁথি প্রকাশ। এই যে বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যর পুঁথিটা, সেটার প্রকাশ হলো কবে? 1897 সালে হরপ্রসাদ শাস্ত্রী তদাবধি মানে সেই পর্যন্ত আবিষ্কৃত 4টে পুঁথির ওপর ভিত্তি করে তার একটি অসমাপ্ত সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। আর 1953 সালে সুকুমার সেন বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় নামে তার কাব্যের একটি সম্পূর্ণ সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। তাহলে আমরা মোটামুটি দুটো অংশে দুটো বিষয় দেখে নিলাম। এবার এই কাব্যের তাহলে বিশেষত্ব কি আছে? এই যে বিপ্রদাস পিপ্লাইয়ের যে মনসা বিজয় কাব্য, এই কাব্যের বিশেষত্ব কি? দেখো বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যের বিশেষত্ব, বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো চাঁদ সদাগরের যে বাণিজ্য পথ, তার বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। আর কি, এই বিবরণ থেকে উঠে এসেছে তৎকালীন সপ্তগ্রাম, হুগলি সরস্বতী নদীর নিম্ন অববাহিকার স্পষ্ট একটা চিত্র, খড়দহ, চুচুড়া, কলকাতা, দেগঙ্গা, কন্যনগর, নৈহাটি প্রভৃতি নদী বন্দরের নাম তার কাব্যে উল্লেখিত হয়েছে। তাহলে বিপ্রদাস পিপ্লাই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার ব্যক্তি পরিচয় এবং কাব্য পরিচয় থেকে যে তথ্যগুলো আমি তুলে ধরলাম, আশা করছি এইটুকু আলোচনায় তোমাদের যথেষ্ট। এর বাইরে বিপ্রদাস পিপ্লাই সম্পর্কে পড়ার আর খুব বেশি প্রয়োজন আমার বলে মনে হয় না। যাই হোক, আজকে ক্লাসটা এখানে শেষ করছি।
যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য আমার এই চ্যানেলের ক্লাসটিকে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাক, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।